বাংলাদেশ চাইছে আমাদের ভারতের থেকে গ্যারেন্টি গ্যাঞ্জেস ওয়াটার ট্রিটি নিয়ে, না হলে আমাদের ভারতকে সোজা ড্র্যাগ করে নিয়ে যাবে ইউনাইটেড নেশনে। ঠিকই শুনেছেন, এটাই বাংলাদেশ বলেছে। এবার দেখুন, এটা শুনে আপনারা তো মনে হতে পারে যে বাংলাদেশ অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি ওয়াটারের জন্য আমাদের ভারতের কাছে বেগ করছে। বাট দেখুন, এটাও কিন্তু সত্যি হতে পারে যে অ্যাকচুয়ালি ফোকাসটা কিন্তু আলাদা। অ্যাকচুয়ালি মেন এখানে ফোকাস করা হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গের কলকাতা পোর্টকে। কিভাবে সেটা জেনে নিন। তার উপর আবার কিভাবে এই গ্যাঞ্জেস ওয়াটার ট্রিটিটার কারণে আমাদের ভারতেরই বিহারের সব থেকে বেশি পরিমাণে ক্ষতি হচ্ছে সেটাও জেনে নিন। অ্যাকচুয়ালি দেখুন, কারেন্ট যে ট্রিটিটা চলছে সেটা হচ্ছে 1996 সাইন করা, 2026-এ এক্সপায়ার করতে চলেছে ডিসেম্বর মাসে। রিনিউয়েবল করা নিয়ে কথা চলছে। বাট বাংলাদেশের ওয়াটার রিসোর্সেস মিনিস্টার এখন থেকেই শুরু করে দিয়েছে ডিমান্ড শুরু করে দিয়েছে একটা গ্যারান্টিড ক্লজের। সো কি সেই গ্যারান্টিড ক্লজ? অ্যাকচুয়ালি দেখুন, বাংলাদেশের সাথে আমাদের ভারতের এই গ্যাঞ্জেস ওয়াটার ট্রিটিটা 1996 প্রথম না, 1977-এ প্রথমবার এই গ্যাঞ্জেস ওয়াটার নিয়ে ট্রিটি হয়েছিল। তার মধ্যেই মেনশন ছিল অ্যাকচুয়ালি এই গ্যারান্টিড ক্লজের ব্যাপারটা। সেটাকেই আবার করে বাংলাদেশ নতুন ট্রিটির মধ্যে ইনক্লুড করতে চাইছে। অ্যাকচুয়ালি স্টোরিটা শুনে নিন, দিয়ে তারপর মেন যে গ্যারান্টিড ক্লজটা সেটার ব্যাপারে আসছি। দেখুন, আপনি জানবেন যে আমাদের এই যে গঙ্গা নদী সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে দুটো টোটাল ব্রাঞ্চে ডিভাইড হয়ে যায়। একটা হলো আমাদের পশ্চিমবঙ্গের দিকে হুগলি, আর এটা হলো বাংলাদেশের দিকে পদ্মা। সময়ের সাথে সাথে টেকটনিক প্লেটের মুভমেন্টের কারণে আমাদের যে হুগলির ব্রাঞ্চটা সেটা ড্রাই আপ হওয়া শুরু হয়ে গেছিল। মেইন যে গঙ্গা নদীর প্রবাহটা সেটা বলতে পারেন যে অ্যাকচুয়ালি শুরু হয়ে গেছিল পদ্মা নদীর দিকে। তারপর আবার গঙ্গা নদী যেখান থেকে উৎস, পাহাড় থেকে নুড়ি কাকর বালি এইসব কিছু এই নদীটা সাথে বয়ে নিয়ে আসে। তারপর আবার মাঝপথ বিশাল প্রবাহ পথটা, সেখানেও বেশ অনেকটাই পরিমাণে নুড়ি কাকর বালি এগুলোকে সোজা বহন করে নিয়ে চলে আসে আমাদের পশ্চিমবঙ্গের দিকে, আমাদের যে হুগলির ব্রাঞ্চটা সেই দিকে। সময়ের সাথে সাথে এই হুগলির যে ব্রাঞ্চটা যেখান থেকে স্টার্ট হচ্ছে সেখানে এই মাড আর সিল্টগুলো জমা হওয়া শুরু হয়েছিল, যার ফলে রিভার বেডটাই ওপরে উঠে যাচ্ছিল, যার ফলে আরও কম পরিমাণে জল রিসিভ করা শুরু করে দিয়েছিল আমাদের হুগলি নদী। পদ্মার দিকেই বলতে পারেন টোটাল প্রবাহটা ঘুরে যাচ্ছিল, যার ফলে দেখুন আমাদের যে হুগলি নদীর ওপরে কলকাতা পোর্ট সেটাকেও আবার উল্টে অপারেট করা যাচ্ছিল না। মানে যেহেতু জল কম পরিমাণে আসছে, তারপর আবার এই যে মাড আর সিল্ট যেগুলো জমা হচ্ছে, ফলে জলস্তর কম হচ্ছিল, যার ফলে বড় যে কমার্শিয়াল ভেসেলগুলো বা কার্গোসগুলো সেইগুলোকেই কলকাতা পোর্ট অবধি নিয়ে আসা যাচ্ছিল না। কলকাতা পোর্টকে প্রপারলি অপারেট করা যাচ্ছিল না। অ্যাকচুয়ালি দেখুন, রিভার ফ্লোটা যদি নর্মাল থাকে তাহলে এই যে মাড বা সিল্ট এগুলো যে জমা হয় নিচের দিকে, সেগুলো হচ্ছে স্রোতের সাথেই ফ্লাশ আউট হয়ে যায়, সোজা পৌঁছে যায় সমুদ্রের মধ্যে। বাট যেহেতু প্রবাহটাই কমে যাচ্ছিল, ফলে এই মাড আর সিল্টগুলো অ্যাকচুয়ালি হুগলি নদীর যে রিভার বেডটা সেইখানেই জমা হওয়া শুরু হয়েছিল, যার ফলে অপারেট করা যাচ্ছিল না আমাদের কলকাতা পোর্টকে। তারপর আবার যেমনটা জানেন, স্বাভাবিক ব্যাপার, হুগলি নদীতে যেহেতু ঠিক করে জলের প্রবাহ আসছিল না, তাই ড্রিঙ্কিং ওয়াটারেও কম দেখা যাচ্ছিল। সো এই জিনিসগুলোকেই ওভারকাম করার জন্য ফারাক্কা ব্যারেজের কাজটা স্টার্ট হয় 1961-র দিকে, 1970-এ কমপ্লিট হয়, 1975-এ প্রপার একেবারে অপারেশনাল হয়ে গেছিল। অ্যাকচুয়ালি মেইন যে গঙ্গা নদী সেখান থেকে আরও একটা নতুন ব্রাঞ্চ তৈরি করা হয়, যেটাকে বলা হয় ফারাক্কা ব্যারেজ ক্যানেল, যেটা পরে গিয়ে আবার অ্যাড হয়ে যায় হুগলি নদীর সাথে, হুগলি নদীর প্রবাহকে মেনটেন রাখার জন্য। হুগলি নদীর মধ্যে যে মাড আর সিল্টগুলো জমা হচ্ছিল সেগুলোকে ফ্লাশ আউট করার জন্য। বাট বাংলাদেশের এটা নিয়ে প্রবলেম ছিল। বাংলাদেশ এই ফারাক্কা ব্যারেজের ব্যাপারটা কোনোভাবেই লাইক করছিল না। সো 1977-এ ফার্স্ট টাইম একটা ওয়াটার ট্রিটি সাইন হয় 5 বছরের জন্য, যেইখানেই অ্যাকচুয়ালি মেনশন ছিল এই গ্যারান্টি ক্লজের ব্যাপারটা। গ্যারান্টি ক্লজটা ছিল অ্যাকচুয়ালি যদি ধরেন এই গঙ্গা ওয়াটারের লেভেলটা অনেকটাই কম হয়ে যায়, একেবারেই ধরেন লো হয়ে যায়, তখনও কিন্তু বাংলাদেশকে যতটা পরিমাণ জল দেওয়ার জন্য অ্যাকচুয়ালি এগ্রি করা হয়েছে তার থেকে মিনিমাম কিন্তু 80% দিয়ে যেতে হবে। অর্থাৎ যতই আমাদের ভারতের দিকে কম জল আসুক না কেন, বাংলাদেশকে তাদের সাথে যে ডিলটা হয়েছিল সেই অনুযায়ী তার থেকে 80%-এর মতন ওয়াটার সাপ্লাই করে যেতে হবে আমাদের ভারতকে। ইম্প্যাক্টটা কি হয়েছিল এর ফলে?
ইম্প্যাক্টটা অ্যাকচুয়ালি আমাদের ভারতের ওপরেই অনেকটা পরিমাণে পড়ে গেছিল। আমাদের ভারতকেই টোটাল বার্ডেনটাকে অ্যাবজর্ব করতে হয়েছিল। দেখুন, এই যে ফারাক্কা ব্যারেজের প্ল্যানটা, এটাকে স্টার্ট করা হয়েছিল যাতে কিনা আমাদের কলকাতা পোর্টটাকে প্রপারলি ফাংশনাল রাখা যায়, যাতে লার্জ ভেসেলগুলো সেখানে পৌঁছাতে পারে। তার জন্যই এই ফারাক্কা ব্যারেজটাকে অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছিল। এদিকে দেখুন, ড্রাই সিজন যখনই পড়ছিল তখন যতটা এক্স্যাক্টলি বাংলাদেশের দিকে জল যাওয়ার কথা ছিল তার থেকেও বেশি পরিমাণে সেন্ড করতে হয়েছিল বাংলাদেশকে এই জাস্ট একটা ট্রিটির মাধ্যমে। মানে ন্যাচারাল যে নর্মাল ফ্লোটা তার থেকেও বেশি পরিমাণে আমাদের ভারতকে সেন্ড করতে হয়েছিল বাংলাদেশের দিকে। ফলে ড্রাই সিজনে উল্টে আমাদের ভারতের কলকাতা পোর্টটাই আরও বেশি পরিমাণে নন ফাংশনাল হয়ে যাচ্ছিল, যেটাকেই আমাদের ভারতের সরকার বুঝতে পারে। দিয়ে তারপর এই যে প্রথম 5 বছরের টার্মটা কমপ্লিট হয়ে যাওয়ার পর 1980-র দিকে 1990-এর দিকে আমাদের ভারত আর সেই এক্সট্রা করে গ্যারান্টি ক্লজটা ইনক্লুড করে না। দিয়ে তারপর সাইন হয় এই মেন এখন যে কারেন্ট ট্রিটিটা চলছে সেইটা, যার মধ্যে থেকে এই যে 80% টোটাল গ্যারান্টির ক্লজটা সেটাকে টোটালি রিমুভ করে দেওয়া হয়। বাট দেখুন, তবুও কিন্তু বাংলাদেশই অ্যাকচুয়ালি এই ব্যারাজটার মাধ্যমে, এই নতুন ট্রিটিটার মাধ্যমে বেশি পরিমাণে বেনিফিট ওঠাচ্ছিল। আমাদের ভারত যতটা পরিমাণে জল পাচ্ছিল তার থেকেও বেশি পরিমাণে জল পৌঁছে যাচ্ছিল বাংলাদেশের দিকে। তার উপর আবার সব থেকে বড় যে ইস্যুটা ফেস করতে হচ্ছিল সেটা হচ্ছে বিহারকে। বিহার 2 রকমের প্রবলেম ফেস করছিল। অ্যাকচুয়ালি দেখুন, এই যে যেমনটা বললাম, মাড আর সিল্ট সেগুলো সোজা চলে আসছিল হুগলি নদীর যে উৎসস্থল সেই দিকে, সেখানে জমা হচ্ছিল। বাট ফারাক্কা ব্যারেজের কারণে অ্যাকচুয়ালি এখন এই যে মাড আর সিল্টটা সেটা এখন বর্তমানে জমা হয়ে যাচ্ছে গঙ্গা নদীর আপার যে স্ট্রিমের পোর্শনটা বিহারের কাছে, সেইখানেই অ্যাকচুয়ালি এই মার্ডার সেলটা এখন জমা হয়ে গিয়ে রিভারের বেডটা ধীরে ধীরে ওপরে ওঠা শুরু হয়ে গেছে। ফলে দেখুন, অল্প একটু আধটু বৃষ্টি হলেই বিহারে বন্যা লেগে যায়। তার উপর আবার বিহারে গঙ্গা নদী যখন এন্টার করছে তখন টোটাল যে জল সেটা নিয়ে আসছে 400 কিউসেক মতন, সেখানে নিয়ে বেরোচ্ছে অ্যাকচুয়ালি 1600 কিউসেক মতন। মানে হচ্ছে গঙ্গা নদী অ্যাকচুয়ালি বিহারে যে বৃষ্টিটা হচ্ছে সেই জলটাকেই কালেক্ট করে তারপর বেরোচ্ছে। এবার যেহেতু বাংলাদেশের সাথে আগে থেকে একটা ট্রিটি করে রাখা, যার মাধ্যমে ড্রাই সিজন হলেও বাংলাদেশকে 80%-এর মতন জলের সাপ্লাই করে যেতে হবে, তার ফলে এই যে এক্সেস রেন ওয়াটারটা কালেক্ট হচ্ছিল গঙ্গা নদীতে সেটাকেই উল্টে পাঠিয়ে দিতে হচ্ছিল বাংলাদেশে। বিহার নিজেদেরই অধিকারের রেন ওয়াটারকে ইউজ করতে পারছিল না, জাস্ট একটা ট্রিটির কারণে। বুঝতেই পারছেন, বিহার 2 রকমেরই প্রবলেম ফেস করে যাচ্ছিল, যে কারণে বর্তমানে বিহারে যে মিনিস্টাররা রয়েছে তারা নিজেদের ভয়েস ওঠানো শুরু করে, তারা বক্তব্য রাখা শুরু করে, তারা ভারতকে টোটালি এবার কনসিডার করা শুরু করতে বলে এই গ্যাঞ্জেস ওয়াটার ট্রিটিটার ব্যাপারটা নিয়ে। বিহারের ইন্টারেস্টটাকে এবার ভালো মতন করে ধ্যান রাখার জন্য বলা শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন আমাদের ভারত এখন বর্তমানে অন্যদিকে ইন্দাস ওয়াটার ট্রিটিটার ব্যাপারটা নিয়ে কীরকম ধরনের সব স্টেপস নিয়ে যাচ্ছে, আমাদের ভারতেরই যাতে লাভ হয় সেরকম ধরনের কাজ করে যাচ্ছে। সো এবার আপনার কি মনে হয় আমাদের ভারত এই গ্যাঞ্জেস ওয়াটার ট্রিটিটা নিয়ে কি করতে পারে, বা আপনার মতে অ্যাকচুয়ালি আমাদের ভারতের এইবার এই গ্যাঞ্জেস ওয়াটার ট্রিটিটা নিয়ে কি করা উচিত? জানাবেন কমেন্টের মধ্যে।